যে দায়িত্ব ছিল আপনাদের, যে অপোজিত সরকারের অপরাধীদেরকে ধরা এবং তাদেরকে শাস্তির সম্মুখীন করা, আপনারা সেটা তো পারেন নাই। আর না, যারা আমরা করছি, অত্যাচারিত হয়েছে গত 17 বছর আমরা ধরে, করছি, তাদেরকে আপনারা আমরা করছি। যেন ঘটনা না, না ঘটে, তারা যেন খুন না, না, খারাপিতে না না, না, জড়ায়, সেখানে আমি সফলতা পেয়েছেন। আগের রাজনৈতিক সরকার গুলো বলবো আমি, শুধুমাত্র আওয়ামী লীগ, এর আগেরও রাজনৈতিক সরকার যারা ছিল তারাও এরকম একটা পরিস্থিতিতে একটা দায়সারা ভাব দিয়ে কথা বলতো। একই আচরণ এখন আপনাদের মধ্যেও দেখতে পাচ্ছে মানুষ, একই আচরণ স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে না, দেখতে পাচ্ছে। এইটা আপনি 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 যদি আপ- এটা আপনি এটা আপনি যদি বলছেন যে আমাদেরকে আপনি এটা বলছেন আমরা বলেন, একটু আমি একটু না, বলি না, একটু বলি যে সাগর ভাই, সাগর ভাই, ডেভিল হান্টের আউটকামটা কি, ডেভিল হান্ট যেটা করেছেন এর সফলতা কি আমরা দেখলাম। ডেভিল হান্টের মধ্যেই এই গত দুদিন ধরে বাংলাদেশে গত কয়েক বছর যা ঘটে তার সে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। ডেভিল হান্টের সফলতাটা কোথায়? তো না আপনাদের এই দেখেন। সিদ্ধান্তের কারণে মানুষ ভুগছে। মানুষ এক একটা এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে দা নিয়ে, আপনার রামদা নিয়ে চিন্তা করছে রাজধানীতে। এটা মানুষ কেন ভুগবে? জনগণটা লিখেছে 65 ঘন্টায় 70টি ধর্ষণ হয়েছে। আপনার কাছ থেকে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেস দ্য পিপলের টক শোতে এসেছিলেন, তাকে মোটামুটি নেস্তানাবুদ করে দিয়েছেন ফেস দ্য পিপলের সাইফুল সাগর ভাই। তিনি কিছু প্রশ্ন করেছেন, ডেভিল হান্টের কি উপার্জন আপনারা পেয়েছেন যার মাধ্যমে ডেভিল হান্ট করতে চেয়েছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাই কেন কাজ করছে না। মোটামুটি সমস্যা এবং অনেক বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নেস্তানাবুদ হয়ে গিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিয়েও তিনি নতুন তথ্য দিয়েছেন। আমরা আলোচনা শুনবো, আলোচনা শুনলে বুঝতে পারবো যে আসলে সরকার কাজ কতটা করতেছে। জবাব দিবেন এবং এই বিষয়গুলির সত্যতা তার কাছ থেকে আমরা জানতে চাইবো। প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান জনাব শফিকুল আলমকে, তারাও আপনারা অপেক্ষা করবেন। আমি অর্ধেক অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাদের কাছে আমি লিঙ্কটি দিয়ে দিব, সেই লিঙ্ক ধরে আপনারা আসবেন, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। কারণ জনাব শফিকুল আলম বাই নেচার তিনি যে কোনো ধরনের প্রশ্ন ফেস করতে তিনি প্রস্তুত থাকেন সবসময়। তবে আমরা তার যে দেয়া, গতবার আমাদের এখানে যখন এসেছিলেন ফেস দ্য পিপল, তিনি বলেছিলেন যে দেশ খুব ভালো চলছে। সেই দেশ কি ভালো চলছে গত দুদিনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি। জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, অনেক রাতে আপনারা যুক্ত হয়েছেন। আপনার কাছে আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। এই যদি আমি একটা পত্রিকা, জনকণ্ঠ, জনকণ্ঠ পত্রিকার বরাত দিয়ে যদি বলি, জনকণ্ঠ লিখেছে 65 ঘন্টায় 70টি ধর্ষণ হয়েছে। আপনার কাছ থেকে শুরু করতে চাই, এই ভয়ঙ্কর চিত্র বাংলাদেশের এই জন্য কি আমরা দেশকে 2024-এর জুলাই আগস্টে রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতা, কথিত স্বাধীনতার কথা যে আমরা বলছি, সে কারণে কি এটি ঘটিয়েছে জনগণের রক্ত দিয়ে? আপনার সরকারে আছেন, এই এত বড় অভিযোগকে আপনি কিভাবে দেখেন? যদি আপনি বলেন যে এটি সঠিক নয়, তাহলে জনকণ্ঠ কিভাবে এরকম কথা লিখতে পারে? সে একই প্রশ্ন আপনার কাছে পাশাপাশি রাখুন জনাব শহীদুল আলম। আমি সত্যিকারে আমরা খুব সারপ্রাইজ হয়েছে যে জনকণ্ঠ এরকম একটা নির্জলা মিথ্যা নিউজ কিভাবে দিল। আমরা জনকণ্ঠের এই রিপোর্টটা নিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ পুরো সারা দেশে গত 72 ঘন্টায় কতটা রেপ হয়েছে, রেপের কেস হয়েছে, সেগুলোর উপরে আমাদেরকে ইনফর্ম করেছে, এবং এটা পুরোপুরি আমি বলতে পারি একটা মিথ্যা নিউজ। এবং আপনি দেখেননি, জনকণ্ঠ তো বেশ পুরনো পত্রিকা, তাদের কাছ থেকে আমরা আশা করি যে তারা জার্নালিজমের ইথিক্সটা মেনে চলবেন। দেখেন ওইখানে সোর্সিং কোনো ক্লিয়ার কেউ নাই, ওরা না, কারো কাছ থেকে। আপনি 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 তো যদি বুঝছেন, সুন্দর করে আপনি সুন্দর আমি ভাষায় বুঝছেন। আপনাকে বলি, এটা কিন্তু বড় আপনি রেফারেন্স জনাব শফিকুল আলম, এটা আন্তর্জাতিকভাবে এই রেফারেন্সকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি জানি, সেই জন্য আমরা অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস উইং এর যে ফ্যাক্ট চেকের পেজ থেকে আমরা এটা বলেছি যে এটা একটা মিথ্যা নিউজ, এটা একটা ফেক নিউজ আমরা জানিয়েছি। এবং পুরো আপনি ফেসবুকে যদি যান দেখবেন যে সবাই, এবং আমরা শুনেছি যে জনকণ্ঠ সে অনুযায়ী অ্যাকশন নিচ্ছে। এটা খুবই আনফরচুনেট। এখন দেখেন আমরা বিদেশে হলে যেটা হতো যে এই ক্ষেত্রে পত্রিকাকে কেস করে দিত যে না তুমি মিথ্যা নিউজ দিয়েছো। আমাদের হুম। এখানে আপনি এখন এটার পরিপ্রেক্ষিতে যদি আপনি কেস দিতে যান, তখন বলবো যে না আপনারা জার্নালিজমের ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী না, আপনি এদেরকে, সাংবাদিকতাকে থ্রেট করে আপনারা বন্ধ করে দিতে চাচ্ছেন, এই ধরনের। না, আপনি নিউজ করেন, আমরা তো সবাইকে ওয়েলকাম করি, আপনি ক্রিটিক্যাল নিউজ করেন, আমাদেরকে কি, আমরা যেগুলো ফেয়ার ক্রিটিসিজম, আপনি আমাকে ফেয়ার ক্রিটিসিজম করেন, কিন্তু যেটা মিথ্যা নিউজ সেটা আপনি কেন দিবেন? এটা তো ভয়াবহ রকমের একটা মিথ্যা নিউজ। আমরা এটা দিয়ে, এবং এটা যেটা করেছে ওরা ফেসবুকে 3-4টা ঘটনা দেখলে একটা কনক্লুশন দাঁড় করিয়ে ফেলে। এটা খুবই মানে আনফরচুনেট। জনকণ্ঠের মতো একটা ডেইলি, আপনি এবং আমরা সম্পূর্ণভাবে জানি এই জনকণ্ঠ কি ধরনের জার্নালিজম করেছে গত 15 বছরে, সেটাও আমরা জানি। কিন্তু আমরা আশা করছিলাম
যে তারা তাদের জার্নালিজমে যে ত্রুটিপূর্ণ জার্নালিজম যেটা ওরা করেছে সেটা ওরা রেকটিফাই করবে। সেটা না করে ওরা ক্লিক বেইটিজমে চলে গেছে। দেখা যাচ্ছে এখন একটু করলেই এটা করা যায়। আপনি সত্য নিউজ দেন না। আপনি যদি দেখেন, আপনি এই যে যেমন বনশ্রীতে যে ঘটনাটা ঘটেছে, আপনি সেটা নিয়ে রিপোর্ট করেন। আমরাও চাই আপনার আমাদেরকে ক্লু দেন, আমরা সেই তাদেরকে অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। কিন্তু যেটা হচ্ছে যে আপনি মিথ্যা নিউজ কেন দিবেন? ঠিক আছে, সংখ্যাটাকে আপনি মিথ্যা বলছেন, কিন্তু যা ঘটছে এটাকে মিথ্যা বলবেন? ধর্ষণ কি একদম হচ্ছে না? না না, ধর্ষণ তো বাংলাদেশের সোসাইটিতে ছিল, এখনো হচ্ছে। এবং আমরা চাই না বাংলাদেশে একটা ধর্ষণও হোক। কোনো হুম। মেয়ে, কোনো নারী যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়। আমরা সেই ধরনের একটা সোসাইটি চাই। সেই সোসাইটির জন্যই আমাদের কাজ করা। এবং সেই জন্য আপনি দেখেন আমরা সমস্ত আমাদের চেষ্টাটা আছে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করে যাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা পুরোপুরি ইমপ্রুভ করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। আজকে সিরিজ অফ মেজার নেওয়া হয়েছে। কম্বাইন্ড আমরা প্যাট্রোলিং এ গিয়েছি, চেকপোস্ট বসিয়েছি, এবং কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় আমাদের পেট্রোল আপনার গাড়ি নিয়ে বসিয়েছেন যাওয়া না? যায় না, সেই জায়গায় আসলে আমি আপনার মোটর কাছে সাইকেল ভেরি এটা ফ্র্যাঙ্কলি দিচ্ছি। কিছু কথা বলতে, ভেরি ফ্র্যাঙ্কলি, মানুষ আর এরকম আগের মতো, আগের সরকারের আচরণ, আগের রাজনৈতিক সরকার গুলো বলবো আমি, শুধুমাত্র আওয়ামী লীগ, এর আগেরও রাজনৈতিক সরকার যারা ছিল তারাও এরকম একটা পরিস্থিতিতে একটা দায়সারা ভাব দিয়ে কথা বলতো। একই আচরণ এখন আপনাদের মধ্যেও দেখতে পাচ্ছে মানুষ, একই আচরণ স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে না, দেখতে পাচ্ছে। এইটা আপ- আপনি আপনি যদি এটা আপনি এটা আপনি যদি বলছেন যে, আমাদেরকে আপনি এটা বলছেন আপনার বলেন, একটু আমি একটু না বলি না, একটু বলি যে সাগর ভাই, ডেভিল সাগর হান্ট, ভাই। ডেভিল হান্টের আউটকামটা কি? ডেভিল হান্ট যেটা করেছেন এর সফলতা কি আমরা দেখলাম। ডেভিল হান্টের মধ্যেই এই গত দুদিন ধরে বাংলাদেশে গত কয়েক বছর যা ঘটে তার সে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। ডেভিল হান্টের সফলতা কোথায়? না না, আমরা তো কিছু সফলতা পাচ্ছি। আপনার বুঝতে হবে যে আমরা কি ধরনের ল এনফোর্সিং এজেন্সি হাতে পেয়েছি। এমন একটা ল এনফোর্সিং এজেন্সি হাতে পেয়েছি, পুলিশের মধ্যে বিশাল একটা অংশ গণহত্যায় জড়িত ছিল। তাদের মোরালটা একদম লো। তাদেরকে আপনি একটা ডিপ্লোটেড একটা ল এজেন্সিকে আমরা এনে তাদেরকে দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ, যেটা আপনারা সবাই যেটা চাচ্ছে, যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি, সেটা আমরা করার চেষ্টা করছি। আমাদের কিছু কিছু জায়গায় সফল হচ্ছি, কিছু কিছু জায়গায় আমাদের ব্যর্থতা হচ্ছে। আমরা তো এটা অস্বীকার করছি না, কিন্তু আমাদের চেষ্টার তো আইন কমতি নাই। শৃঙ্খলাটা কিভাবে, মানে আপনারা যেখানে নিজেরাই বলছেন যে শেখ হাসিনার আমলের সেই অস্ত্র নিয়ে আপনারা এখনো পর্যন্ত চালানোর চেষ্টা করছেন, তো মানুষের দোষ কি? আপনারা একই জিনিস চালাচ্ছেন, এটা তো আপনাদের সিদ্ধান্ত। তো না আপনাদের এই দেখেন, সিদ্ধান্তের কারণে মানুষ ভুগছে। মানুষ এক এক এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে দা নিয়ে আপনার রামদা নিয়ে চিন্তা করছে রাজধানীতে। এটা মানুষ কেন ভুগবে? না না, আমরা তো এগুলো প্রত্যেকটা ঘটনা আমরা ইনভেস্টিগেট করছি। আমরা চেষ্টা করছি, প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এগুলোর বিষয়ে একদম সর্বোচ্চ আমাদের চেষ্টাটা দিচ্ছি। কিন্তু আপনার পরিস্থিতিটা তো বুঝতে হবে। আমরা 6 মাসে পুলিশের যে কনফিডেন্স যেটা পাওয়ার কথা, সেটা পুলিশ পায়নি। আমরা পুলিশের পুরো ঢাকা শহরে 35,000 পুলিশ সদস্য ছিলেন, আমরা তাদের থেকে 30,000কে সরিয়ে দিয়ে নতুন 30,000কে এনেছি। কিন্তু সত্যিকার অর্থে আপনারা যেটা চাচ্ছেন, জনগণ যেই পারফরমেন্সটা আমাদের কাছে চাচ্ছে, সেটা হুম। আসলে সেটা আসলে আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারিনি। বাট আমাদের তার মানে চেষ্টাটার আপনার কমতি ব্যর্থ, নেই। তার মানে কি আপনারা ব্যর্থ না, স্বীকার আমি করছেন? ব্যর্থ বলবো না। আমরা দেখেন, আপনার পারেননি এই বলতে বলা মানেই তো আপনি ব্যর্থ। এটা 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 আপনি ব্যর্থ। আপনি দেখেন ওবায়দুল কাদের কি বলেছিলেন, যে এই হাসিনা গভর্নমেন্ট যদি পড়ে তাহলে হুম। 5 লক্ষ লোক মারা যাবে। আমরা কি এটা তো আপনার রাজনৈতিক দলগুলির বদান্যতা, অগাস্ট এটা 5 রাজনৈতিক না না, দলগুলির অগাস্ট বদান্যতা, এটা আমাদের রোল বিএনপি ছিল জামাতের না। বদান্যতা। আমরা না না, আমরা প্রচুর উই সেন্ড মেসেজেস, উই মোবিলাইজ পলিটিক্যাল পার্টিস। আমরা পুরো দেশ জুড়ে আমরা এমন একটা পরিস্থিতি এনেছি যাতে কোনো ধরনের রিট্রিবিউশনের জায়গা তৈরি না হয়, রিভেঞ্জ। এটা আপনি যদি আমাদেরকে ক্রেডিট না দেন, তাহলে এটা তো ক্রেডিট আনফরচুনেট। আমরা দিতে চাই, কারণ হলো আপনারা যে দায়িত্ব ছিল আপনাদের, যে অপতিত সরকারের অপরাধীদেরকে ধরা এবং তাদেরকে শাস্তির সম্মুখীন করা, আপনারা সেটা তো পারেন নাই। আর যারা না, যারা আমরা করছি, অত্যাচারিত হয়েছে গত 17 বছর আমরা ধরে, করছি, তাদেরকে আপনারা আমরা করছি। যেন ঘটনা না না ঘটে, তারা যেন খুন না না খারাপি না না না, ধরে, সেখানে আমি সফলতা পেয়েছেন। আমি হুম। আমি আপনাকে, আমি আমি আমার সমস্ত আহ, ইয়ে দিয়েই বলছি যে আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। আর সে বিষয়ে আমরা প্রতিনিয়ত
আমরা কাজ করছি পুলিশকে আপনি ভিডিওগুলি কি মোটিভেট দেখেছেন? করা। শরীফ ভাই, আপনি ভিডিওগুলি দেখেছেন? রাজনীতিতে যে ঘটনাগুলি ঘটেছে গত দুদিন ধরে, আপনি ভিডিও অবশ্যই আমরা দেখেছেন? দেখেছি, আমরা আমরা তো সিটিজেন অফ দিস কান্ট্রি, আমরা দেখবো না কেন? এরকম ঘটনা কি এর আগে প্রত্যেক কখনো দেখেছেন? এইরকম ঘটনা এমন যে ঘটে নাই তা বলবো না, বাট যেটা আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেটা আমরা দেখছি। এবং সেই হ্যাঁ। জন্য আমরা আজকে প্রচুর মিটিং হয়েছে, গতকালও হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ ভালো করা যায়। মানুষ, মানুষের নিরাপত্তাটা, এটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে গভর্নমেন্টের এটা একটা রেসপন্সিবিলিটি। আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের রেসপন্সিবিলিটিটা এটা করার যে তা আগের দায়িত্ব সরকারের, পালন করার। আপনারা মনে করছেন, অনেকে মনে করে আগের সরকার বা শেখ হাসিনা সরকারের যারা অপরাধীরা তাদেরকে তো ধরেছেন, আবার ধরে ধরে দেশের বাইরে বেরও করে দিয়েছে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা বের হয়ে গেছে, তারাই এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করবার জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। সেটিরই ধারাবাহিকতা আমরা এই ধরনের ঘটনাগুলি দেখতে পাচ্ছি। এইসব ব্যাপারে কি আপনারা সচেতন না? আপনারা কি ওয়াকিবহাল আমরা নন? আমরা এই বিষয়গুলো লক্ষ্য করছি। আমরা দেখেছি যে কালকে তো স্বরাষ্ট্র অ্যাডভাইজার বললেনই। আমরা হুম। দেখছি যে যে পতিত স্বৈরাচারের যারা দোসর, তাদের যাদের সাথে ওদের কানেকশন ছিল, তারাও হুম। চেষ্টা করছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার। এটা যে আমাদের চোখে পড়ছে না তা না, আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং এও আমরা পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আমরা সেই সবকিছুই চোখ মেলে আমরা দেখছি, এবং যে সমস্ত জায়গায় স্পর্শকাতর জায়গা হোক, যে ভালনারেবল জায়গা হোক, যে সমস্ত জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট করার দরকার, এটা করছি। আর দেখেন পতিত স্বৈরাচার যেটা হচ্ছে, যে যেটা হচ্ছেও না অনেক ক্ষেত্রে, সেটাকে তিলকে তাল করছে। যেমন একটা বাসের একটা ঘটনা ঘটলো, বাসে তিন চারজন আহ, যাত্রী একটা মহিলার আর্তনাদ শুনেছেন, তা দিয়ে কেউ কেউ বলে ফেলছেন যে ওইখানে রেপ হয়েছে। কিন্তু পুলিশ কিন্তু বারবার বলছে এখানে রেপ হয়নি, এবং পুলিশ 20 জন, ওই 20 জন বাস যাত্রীর তারা সাক্ষাৎকার নিয়েছেন। তো এই ধরনের এক্সাজারেশনও কিন্তু হচ্ছে, একটা ক্যাম্পেইন চলতেছে এই গভর্নমেন্টের এগেনস্টে, এবং এই ক্যাম্পেইনের পিছনে প্রচুর টাকা ঢালা হচ্ছে। প্রচুর আমরা দেখছি যে তারা অনলাইনে প্রচুর বুস্টিং করার জন্য প্রচুর টাকা ঢালছেন। প্লাস এরকম তো অনেক হাজার হাজার বট বাহিনী তৈরি হয়েছে যারা এই কাজগুলো করছে, বিদেশে বসে করছে। একটা ছোটখাটো ঘটনাকেও অনেক সময় তিলকে তাল করছেন তারা। আপনারা এগুলিকে প্রতিহত করবার জন্য বা এগুলিকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের সেরকম পর্যাপ্ত কোনো ভূমিকা আপনারা রাখতে পেরেছেন, ব্যবস্থা নিতে আমরা তো পেরেছেন? আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করছি। হুম। আমরা আমরা দেখতে ফেসবুকের পাচ্ছি সাথে আমরা কথা দেখতে বলছি। পাচ্ছি আমরা এমনও দেখতে পাচ্ছি গত দুদিনের বিভিন্ন ধরনের খবরে, জনাব শফিকুল আলম, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দাগি আসামি, তারা বিদেশে গিয়ে মিছিল করছে। কিভাবে সম্ভব? কিভাবে তারা না ছাড়া পেল? কিভাবে তারা জামিন পেল? কিভাবে তারা দেশ থেকে চলে দেখেন, যেতে আমরা পারলো? তো ইমিগ্রেশন বলছি যে কোথায়? আমাদের সেখানটায় সময়, পুলিশ কোথায়? আমরা বলছি যে আমরা আইন, আমরা আমাদের কাজ, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে অ্যারেস্ট করা। আর এই কাকে জামিন দিবে কি না দিবে সেটা কোর্টের এটা আওতায়, কোর্ট এটা প্রেরোগেটিভস, কোর্টের এটা দেখছে। আর আমরা সত্যিকার অর্থে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করি না যে আপনি একে জামিন দিবেন একে দিবেন না। এই ধরনের আমরা চাই যে বাংলাদেশের জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনভাবে অপারেট করুক, এবং তারা সেটা করছে। আমরা তাদের কোনো ডিসিশনে আমরা কোনো কিছু বলতে চাই না। তার মানে কোর্টের উপর, কোর্ট ইচ্ছা করলে যে কোনো কিছু করবে এটা কোর্ট অপরাধীদের, যাকে যেভাবে অপরাধীদেরকে। সেখানে বুঝছেন। সরকার পক্ষের কোনো কি ভূমিকা নাই তাহলে? আমরা অবশ্যই আমাদের আমাদের যারা প্রসিকিউটর আছেন তারা তাদের কথাগুলো বলছেন কোর্টকে। এখন কোর্ট যদি দেখেন তা যে না সেখানে তো তার সরকার কথাটা কি ব্যর্থ কিনা? না, না, এখানে এটা সরকারের ব্যর্থতার কিছু নাই। জামিন দেওয়ার এখতিয়ার শুধুমাত্র বিচারপতির একক নন, এটা তো বলেছেন জনাব অ্যাটর্নি জেনারেল। সে কথা তো দেখলাম বেশ আলোচিত না, হয়েছে। আমরা কোর্টকে বলতে পারি, কিন্তু ভার্ডিক্টটা তো একজন জাজ দিচ্ছেন, ঠিক না? হুম। অর্ডারটা কে দিচ্ছেন? একজন জাজ দিচ্ছেন, আর আমরা জাজকে বলতে পারি না। আগে যেমন ও এখান থেকে আপনার গণভবন থেকে বা বিভিন্ন আইন মিনিস্ট্রি থেকে যেত যে একে জামিন দিবেন, ওকে জামিন দিবেন না, এবং যারা যারা তাদের কথা শুনতে তাদেরকে আপগ্রেডেশন দেওয়া হতো, পোস্ট পজিশন দেওয়া হতো, তাদেরকে ঢাকায় ট্রান্সফার করে নেওয়া হতো। আমরা তো সেই কাজগুলো করছি না, এবং আমরা এটা করবও না। আমরা বাংলাদেশের আইন বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি,
এবং সেই ক্ষেত্রে একজন যিনি এটা কোন ম্যাজিস্ট্রেট স্বাধীনতা কোর্টের শরীফ ভাই? যে স্বাধীনতার মাধ্যমে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে, যে এখন অপরাধীরা সাধারণ মানুষ চিনছে, এটার জন্য আমরা যদি এটা নিয়ে যদি তার আমরা মানে আপনার আইন, আহ, তার মানে কোর্টে এখনো পর্যন্ত কোর্ট সেই চেতনা এবং সেই কি বলবো, সেই আদর্শ নিয়ে কোর্ট এখন চলছে না, এটাই তো প্রমাণিত। এখন এই বিষয়ে আমরা সত্যিকার অর্থে এটা আমি তো গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি, আমার এই বিষয়ে আসলে আমরা কাকে প্রশ্ন করবো? বলাটা আমি ঠিক হবে জনগণ না। হিসেবে আমার সামনে দেখতে পাচ্ছি এরকম ঘটনা ঘটছে, আমি কাকে প্রশ্নটা করবো? কে এই উত্তরটা দিবে? তার মানে কি না, দেশ, আমি আমার দেশের কথা তরফ যে কথাটা থেকে বলেছি, বলি যে আমাদের আমাদের দেশ কি তাহলে রসতলে গেছে, যে যার আমাদের মতো করে চলছে? কোর্ট সম্পূর্ণ স্বাধীন। তারা তাদের স্বাধীনতাকে স্বাধীনভাবে সবকিছু জাজ করছেন। কিন্তু কোর্টকে দেখভাল করবার জন্য তো সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি রয়েছে। এই ধরনের না, ঘটনা যদি আমাদের প্রসিকিউটররা তো বলছেন, যখন আর্গুমেন্ট হচ্ছে তখন তো তারা বলছেন। এখন ভার্ডিক্ট তো আর আমরা দিচ্ছি না, ভার্ডিক্ট তো একটা কোর্ট দিচ্ছে, এবং কোর্ট তার যেটা জাজ যেটা বুঝছেন সেটা উনি দিচ্ছেন। আমরা এখানে সত্যিকার অর্থে এটা নিয়ে কমেন্ট করাটা ঠিক না, এটা শ্রেয় না। না, সেও না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরাসরি স্পষ্ট যে কোর্ট দিক আর যাই দিক, একটা অপরাধী যার যার জেলে থাকবার কথা সে জেলে নাই, সে বেরিয়ে গিয়ে আবারও একই অপরাধে লিপ্ত হচ্ছে। এই ধরনের কথা আমাদের বলতে হবে জনগণের জায়গা থেকে। এখানে আইন দিয়ে তো আপনি এগুলিকে দাবিয়ে রাখতে পারবেন না, কারণ আমাদের চোখের সাধারণ মানুষ এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। দেখেন আমরা কোর্ট সাধারণ জনগণের জন্যই বিচার ব্যবস্থা, যদি সে সুবিচার না পায়, যে পাবে না তারও কথা বলবার অধিকার রয়েছে। আমরা বিচার বিভাগে সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি, এবং সেই অনুযায়ী দেখেন বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এটাকে সম্পূর্ণ স্বাধীনতা যাতে তারা ভোগ করতে পারেন, সেই জন্য আমরা একটা কমিশনও করে দিয়েছি, তারা সেই অনুযায়ী কাজ করছে। কমিশনের রিপোর্ট অলরেডি আমরা ওয়েবসাইটে দিয়েছি, এটার সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে। এই পুরো বিষয়গুলো আসলে ইভেনচুয়ালি যখন এই রিপোর্টগুলো বাস্তবায়ন হবে, আমার মনে হয় অনেক এই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস হবে। ওকে, আরেকটা জিনিস হলো, আহ, গত কয়েকদিনের যে মানে আইন শৃঙ্খলার অবস্থা খুবই অবনতি হয়েছে, যেটি আসলে জনগণ একরকম, যারা এই সরকারের পক্ষে ছিল 2 দিন আগেও, তারাও এই সরকারের সমালোচনা শুরু করেছে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছে এবং তার জানাজা পর্যন্ত করেছে, যে তাকে এখানে এই পদে আর দেখতে চায় না। এর পরেও আপনি মনে করেন যে সরকারের আদর্শিক জায়গা থেকে একটা পরিবর্তিত নতুন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে কি এই চেয়ারকে আঁকড়ে ধরে রাখাটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত, নাকি তার আসলে এখান থেকে পদত্যাগ করে না, নতুন নতুন? আমি বলবো যে উনি উনি যথেষ্ট চেষ্টা করছেন, দিন রাত চেষ্টা করছেন। আপনাদের পরিবর্তিত পরিস্থিতি বুঝতে হবে। আপনি দেখেন মানুষের এক্সপেকটেশনটা কি। মানুষের এক্সপেকটেশন হচ্ছে আমাদের পুলিশ বাহিনী কাউকে লাঠি চার্জও করবে না। আর মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী কাউকে টিয়ার গ্যাস মারবে না, কাউকে রাবার বুলেট ছুড়বে না, বা লাইভ বুলেটের তো প্রশ্নই উঠে না। তো মানুষের যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনকে আমার ব্যালান্সিং করতে হচ্ছে। আমি সত্যি কথা, আপনি আমাকে চাচ্ছেন কঠোর হতে, আবার আমার এইখানে থেকে যদি কেউ একটা লাঠি চার্জ হয় তখন মানুষ আবার আউটক্রাই হচ্ছে, বলছেন যে না তোমরা আগের এই স্বৈরাচারের মতো বিহেভ করছো। তো আমরা তো তারপরে যেটা অ্যাডেড হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে পুলিশ বাহিনী পেয়েছি সেটা ডিপ্লিটেড। হুম। তাকে আবার আমার মোরাল বুস্টিং করে তাকে আবার ডিউটিতে আনা লাগছে। তা আমি হুম। সেই জায়গায় থেকে আপনি যে যে চ্যালেঞ্জেস গুলো, সেটা তো মানুষের বোঝা উচিত। আমরা 6টা মাসে যেটা করেছি, হ্যাঁ আমরা দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাটিস্টিক্যালি দেখেন কিছুটা অবনতি হয়েছে, কিন্তু ম্যাসিভ কি স্পাইক করেছে আমরা তো দেখছি না। বাট আমাদের চেষ্টা আছে, প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে সর্বোচ্চ চেষ্টা করতে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অল টাইম বেস্ট হয়। এই জায়গাটায় আমরা যেতে চাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের লিমিটেশন গুলো, আমাদের চ্যালেঞ্জেস গুলো যেটা আমরা ফেস করছি, আমার মনে হয় এটা অনেকে সেটা বুঝছেন না। জি, এখন যে জনগণ হাতে এই বিচার ব্যবস্থা নিয়ে নিল, এটাকে অনেকে মব বলুন না যাই বলুন, জনগণ খুশি, কারণ ওর গত 2 দিন ধরে যে অবস্থা চলছিল, প্রকাশ্যে ছিনতাইকারী বা ধর্ষণ রাহাজানি যারা করছিল তাদেরকে এখন জনগণ ধরে ধরে পিটাচ্ছে। এটাকে এবং সাধারণ মানুষ কিন্তু করছে, মানে অ্যাপ্রিসিয়েট করছে। তো এই দায়িত্ব তো সরকারের ছিল, এবং এই ধরনের বিষয়টা যখন কন্টিনিউ চলতে থাকবে তখন তো একটা মবে পরিণত হবে, তখন তো আর সরকারের উপর মানুষের আস্থা আর থাকছে না। এই জায়গায় আপনারা কতটুকু সচেতন? না, আর আমার মনে হয় এই জায়গায় সবারই
সবারই বিহেভ করা উচিত। যারা এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অনেক বেশি ঘৃণা ছড়াচ্ছেন, তাদেরও এটা বোঝা উচিত। তারপরে ধরেন মব ভায়োলেন্স, যে কোনো মব ভায়োলেন্সকে আমরা কন্ডেম করি। এটা কোনো ধরনের, এটা আমরা চাই না। এবং মব ভায়োলেন্স বা অর্গানাইজ ক্রাইম আমরা সবগুলোকে কন্ডেম করি। আমাদের এটা সবার মনে হয় যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। হ্যাঁ, হুম। আমরা সবকিছুতে যাতে এক্সট্রিম না বিহেভ করি। আমরা একটা সিভিল, একটা রুল অফ ল বেসড একটা সোসাইটি চাই, যেখানে রুল অফ লটাকে সবাই মেনে চলবেন। এখন এই মব ভায়োলেন্সটা অবশ্যই এটা ঠিক না, এবং এটা যারা করছেন আমাদের তাদের কাছে অনুরোধ, এই নিজে আইন নিজের হাতে তুলে নেবেন না। জি, আইন নিজের হাতে তুলে নেবেন না। যখন আইন যাদের যারা পরিচালনা করবার কথা তারা যখন ব্যর্থ হয়, আর জনগণ যখন এই ব্যর্থতার কারণে জনগণ যখন অপরাধীদের মুখোমুখি পড়তে হয়, তখন জনগণের করণীয় কি? তখন কি সরকারের উপরে দায় যায় না? আপনি কি মনে করেন না, না আমরা সরকার তো যদি আমরা প্রস্তুতি আমাদের পারে না? সর্বোচ্চ আপনি আমি তো মনে করেন, বললাম আমি যে আমি শুধু একটা জিনিস আপনাদের বলি, মানুষের আপনারা উচিত। আপনারা এই ছোট্ট সময়ে আইজিপি কে চেঞ্জ করেছেন, আপনারা এই ছোট্ট সময়ে ডিএমপি কমিশনারকে চেঞ্জ করেছেন, আপনারা এই ছোট্ট সময়ে আইজিপির উপরে গিয়েও আরেকজন স্বরাষ্ট্র উপদেষ্টার পরেও আরেকজন বিশেষ সহকারী নিয়েছেন যিনি এই বিষয়গুলো দেখভাল করবে। তারা কি মনে করেন তাদের এই অভিজ্ঞতা, আপনারা আইজিপি এনেছেন সেই বহু তারা পুরাতন সর্বোচ্চ আইজিপি, চেষ্টা করছেন, এইটুক তারা বলতে সর্বোচ্চ পারি, চেষ্টা তারা করছে সর্বোচ্চ তাদের উপরে। চেষ্টা করছেন। তারা কি আসলে ফিট? আপনারা আমি অনেক সাগর ভাই, যারা আমার যারা মনে অলরেডি হয় অবসরে যে চলে গেছে, যাদের আপ- যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, যারা দেখা যাচ্ছে যে অফিস থেকে বের হয়ে একটা যে মানে বিভিন্ন জায়গায় ভিজিট করে পুরো পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে যে নিজেদের দায়িত্ব পালনের সেই সক্ষমতা অনেকে মনে করে তাদের আছে কিনা এই নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। তাদের সেরকম মানুষকে আপনারা যে বড় দায়িত্ব দিলেন, এতে কি খুব বেশি ফলপ্রসূ আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি? আমি বলবো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা, আমার মনে হয় যে জনগণেরও বোঝা উচিত আমরা কি ধরনের লিমিটেশন আমরা ফেস করছি, কি ধরনের চ্যালেঞ্জ আমরা দেখছি, সেগুলো আমাদের বোঝা উচিত। এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তিত পরিস্থিতি, যেখানে ধরেন 10-15 দিন পুলিশ ফোর্স ডিউটিতেই ছিল না। তারপরে আমরা ওদেরকে ডিউটিতে নিয়ে এসেছি, ক্রমান্বয়ে তাদেরকে মোরাল বুস্টিং করছি, আমরা তাদেরকে ডিউটিতে পাঠাচ্ছি। তারা চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে। আপনার আহ, যে এক্সপেকটেশনটা করছেন, হাই এক্সপেকটেশন, মানুষ ভাবছেন যে আহ, ইয়ের সময় পুরোপুরি ফুললি পুলিশ অপারেট করবে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা তো হয় না। আপনি পুরো পৃথিবীতে দেখেন, যে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু পোস্ট বিপ্লব পরিস্থিতি অনেক ক্ষেত্রে ক্যাওটিক, অনেক ক্ষেত্রে ভোলাটাইল, এবং অনেক বেশি ভায়োলেন্ট, ডেডলি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে পরিস্থিতি আহ, শান্ত হয়, এবং মানুষের জানমালের নিরাপত্তা সম্পূর্ণভাবে আমরা যেন রাখতে পারি, এনশিওর করতে পারি। জি, আমি এই পর্যায়ে কয়েকজন দর্শককে যুক্ত করেছি। দর্শকদের কিছু প্রশ্ন আপনার কাছে হয়তো হয়তো করবে। জি, জনাব বকুল, বলুন কোথা থেকে বলছেন, আপনার কথা বলুন, ছোট ছোট করে আহ প্রশ্নগুলো। ঠাকুর ভাই, আমি খুলনা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে। উনি প্রথম যেদিন ওনাকে লাইভে আনছিলেন, ওনার ভিতরে অনেক নৈতিকতা, অনেক সুন্দর সুন্দর কথা শুনছিলাম, যাতে মনে হয়েছিল যে উনি আমাদের জন্য অনেক। হ্যালো, ঠাকুর ভাই শুনতে পারছেন? হ্যাঁ, বলুন বলুন বলুন। ওনার কথাই মনে হয়েছিল যে প্রথম হুম। যেদিন ওনাকে লাইভ নিয়ে অনেক ভাবেন, হুম। এবং অনেক সুন্দর কথা, আমরা অনেক আশা করছিলাম ওনার কাছ থেকে। বাট এখন যেটা মনে হচ্ছে, উনি আওয়ামী লীগের মুখপাত্রের মতো কথা বলছেন। ওনার মনে হচ্ছে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। ওনার কথা এরকম মনে হচ্ছে। আসলে উনি কোনো কিছু দায় স্বীকার করতে চাচ্ছেন না। আসলে আপনি এটা কেন? শফিকুল আলম সাহেবের কথা বলছেন? জি, জি, জি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, উনি অবশ্যই থ্যাংক ইউ, বলবেন। আপনার ওনার কোশ্চেনের জন্য থ্যাংক ইউ। মানে আমি আপনার আচরণ বলবো আওয়ামী আওয়ামী আচরণ বলছে। না, আমরা এটাই আওয়ামী আচরণের কিছুই। ওনার আচ্ছা, প্রথম দিন উনি যখন আসছিলেন লাইভে, ওনার অনেক কথা, অনেক শালীনতা, দেশ নিয়ে মনে হচ্ছিল যে উনি আসলে একজন গর্বিত দেশপ্রেমী। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে দেশের এই ক্রান্তিকালে উনি কোনো কিছুই, ওনার কাছে মানে উনি দায় নিতে যাচ্ছেন না, সবকিছু এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা, এইটা ঠিক আছে। কেন?
আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। যে একই অভিযোগ শোয়েবে একই অভিযোগ আবার স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আছে। তিনি বলেছেন আজকে সাংবাদিকদের প্রশ্ন বলেছেন যে আমার অনেকে বলছে যে আপনি পদত্যাগ করবেন কিনা। তিনি পাল্টা বলেছেন প্রতিক্রিয়া যে আমি পদত্যাগ তো অনেক কম কথা, আমার অলরেডি জানাজাও পড়া হয়ে গেছে। তো এই যে বিষয়টাকে হালকা ভাবে নিয়ে এটাকে খুব বেশি পাত্তা না দেয়া, এই বিষয়টিও উঠেছে। যা না, শফিকুল আমরা আপনি আমরা বলেছেন, আমরা বকুল সাহেব আপনি বলেছেন, বকুল সাহেব আপনি বলেছেন, প্লিজ। বন্যা ও হচ্ছে আমরা দিদিকে বলতে দিন। বলেছেন বকুল সাহেব, ধন্যবাদ ধন্যবাদ। জনাব শফিকুল আলম। না, বকুল সাহেবের ধন্যবাদ, উনি এই যে প্রশ্নটা করলেন। উনি আমার আহ, আহ, আমাকে প্রথমবার উনি যখন দেখেছেন আর এখন যেটা হচ্ছেন, আমি উনাকে বলবো যে উনিকে অ্যাসুর করতে চাচ্ছি আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে। হুম আমাদের এই গণ অভ্যুত্থান পরিস্থিতি খুবই একটা ট্রিকি পরিস্থিতি। হুম আপনারা, আমি আই উইশ আপনি আমার পাশে এসে আমাদের সাথে 7টা দিন যদি কাজ করতেন, আমরা দেখাতে পারতাম আমরা কি চ্যালেঞ্জ গুলো ফেস করছি। এখন উনি অবশ্যই উনি চাচ্ছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো হোক। আমাদেরও একই চেষ্টা। আমরা এই দেশেই আছি। আমরা চাই এই দেশে আরো বেটার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, দেশের বিজনেস পরিস্থিতি ভালো হবে, মানুষজন আরো বেশি আহ, কর্মযোগে, আহ, কর্মস্থানে যোগদান আমরা করতে চাই পারবে। এবং আমরা চাই যে বাংলাদেশের পরিস্থিতি আরো বেটার হোক। কিন্তু কথা হুম হচ্ছে যে আপনি আওয়ামী লীগের সাথে প্লিজ তুলনা করবেন না। আওয়ামী লীগের যে জিনিসটা সেটা হচ্ছে আওয়ামী লীগ তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখতো আয়নাঘর তৈরি করে। তারা ল হুম অ্যান্ড অর্ডার ঠিক করতো। ওরা 2018 সালে একাই প্রায় 500 জনকে তারা ক্রস ফায়ারে মেরেছে। হুম 2018 সালে। আমরা তো এগুলো আমরা যেটা বাংলা হিউম্যান রাইটস এ যেটুক করা সম্ভব আমরা সেইগুলোই করছি। আমাদের তরফে এই যে 190টার মতো মেজর প্রোটেস্ট হয়েছে, আপনি শুনেছেন আমরা কয়টায় গুলি করেছি বা টিয়ার গ্যাস মেরেছি বা রাবার বুলেট মেরেছি? হুম অথচ আওয়ামী জি লীগের সময় দেখেন হাজার হাজার লোক ক্রস ফায়ারে মারা গেছে, 3,500-এর মতো লোক গুম হয়ে গেছে। তো এই এই জায়গায় লোকগুলোকে আপনি ঠিক করতে যাবেন, এখানে 4-5 জনকে তারা গুম করে ফেলেছে, যাতে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়। আমরা তো সেই ধরনের, আমরা কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস আপনাকে ব্যাহত ভায়োলেট করার পক্ষপাতী না। তার জি মধ্যে আমরা ধন্যবাদ। কিন্তু এই হিউম্যান রাইটস, চ্যালেঞ্জ আপনি গুলো ফেস আপনি করছি বারবার আমরা। হিউম্যান রাইটসটাকে, অবশ্যই হিউম্যান রাইটস এর উপরে কোনো কিছু হতে পারে না, কিন্তু যারা এখন বর্তমানে বিভিন্ন অপরাধীদের দ্বারা সংগঠিত অপরাধের কারণে যেসব মানুষ আহ জীবন শঙ্কায় আছে, তারা কি হিউম্যান কিনা, এই একটা প্রশ্ন তো আবার আসতে পারে। কারণ তারাও তো এই যে সারা দেশের মানুষ না, এখন যে আমরা একটা তাদের শঙ্কায় প্রোটেকশনের আছে, জন্য তো তারা কি, কাজ তাদেরকে করছি। আপনারা হিউম্যান আমরা মনে করেন আমাদের কিনা? পেট্রোল বাড়িয়েছি, আমরা আমাদের মিলিটারি কাজ করছে, পুলিশ কাজ করছে, র্যাব কাজ করছে, নেভিকে আমরা পর্যন্ত ডেপ্লয় করেছি, আমরা হুম কোস্ট গার্ডকে ডেপ্লয় করেছি। হুম জি ধন্যবাদ। জনাব মোহাম্মদ মানিক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে বলছেন? মনে হচ্ছে আমি সৌদি প্রবাসী আরব হাতে কাজ করছেন। হ্যাঁ, আমি সৌদি আরব জিদ্দা থেকে বলছি। সৌদি আরব থেকে বলছেন, হ্যাঁ বলুন। কালকে কালকে রাতের 2টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি প্রেস কনফারেন্স করে এটা কি বোঝাতে চাইছিল, মানে উনি কি বেশি কাজ করতেছে এটা বোঝাতে চাইতেছে? হুম জি ধন্যবাদ ধন্যবাদ। জনাব আলমগীর হোসেন বলুন। আলমগীর হোসেন বলুন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আলামিন হোসেন। আমি ঢাকা মহাখালী থেকে যুক্ত আছি। হুম আসলে আমি কখনো টকশোতে যুক্ত হই না। আসলে আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের আহ, বর্তমানে সাধারণ জনগণের ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠ এখন, এই হুম পরিস্থিতিটা আসলে আমাদের যে আশা ভরসা আমাদের সরকারের প্রতি, আমরা সরকারকে যে সমর্থন করছি, আমাদের সরকারের প্রতি যে আমাদের আশা ভরসা আছে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের হুম প্রশাসন এবং আমাদের সরকার আহ, হুম এই যে গত কয়েকদিনে যে তারা নীরব ভূমিকা পালন করতেছে, আমি মনে করি যে আসলে তাদের প্রশাসনকে আরো অ্যাক্টিভ এবং তাদের আহ, যে সিদ্ধান্তগুলো এগুলো আসলে সাধারণ জনগণের মন মতো হচ্ছে না এবং হুম আইন শৃঙ্খলা আরো অবনতির দিকে যাচ্ছে। আমি মনে করি যে প্রশাসনের আরো কঠোর অবস্থানে যাওয়া উচিত
এবং সেনাবাহিনী প্রধানের আজকে যে গতকালকে যে তিনি বক্তব্য দিয়েছেন, এটা আসলে জনগণকে হতাশা করেছে। এবং জি, তার যে ধন্যবাদ। মানে, নি- জি, ধন্যবাদ। জি জি, জনগণকে হতাশা করেছে। আমি শফিকুল আলম এই কথার সাথে একটু সাপ্লিমেন্ট করি। আপনি তো বলছেন আপনি নিজে বিদেশের আইন শৃঙ্খলাকে ডেফিনেটলি ফলো করেন, এবং আপনি যেহেতু আপনার হিউম্যান রাইটসকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব সবসময় দিয়েছেন শুরু থেকে, আপনার দায়িত্ব নেওয়ার পর থেকে, যে আপনারা চান, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ, অবশ্যই তিনি এমন কোনো আচরণ বা তার সরকার এমন কোনো আচরণ করবে যেটা নিয়ে হিউম্যান রাইটস ভায়োলেশনের কোনো প্রশ্ন উঠবে, এরকম কোনো কিছু আপনারা করবেন না, এটা স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ধরনের অভিযোগ বিদেশের, আপনি যে কোনো সভ্য দেশের, একটু এই ভারত মহাসাগরীয় সাগরীয় দেশগুলি আহ, ছেড়ে যদি একটু পশ্চিমের দিকে যান, তাহলে দেখবেন যে এই ধরনের অভিযোগ যার বিরুদ্ধে ওঠে সে প্রথম কাজটা করে হলো পদত্যাগ। এই আপনার পশ্চিমা ধাঁচের সবকিছু বলছেন, কিন্তু পদত্যাগের বেলায় বা সরকারের এই যে এত অভিযোগ সরকারের বিরুদ্ধে আসে, এসবের অভিযোগকে নিয়ে নিজের দায়িত্ব থেকে সরে যাওয়ার যে একটা রীতি বা যে একটা ধারা আছে, এগুলি কেন ফলো করছেন? এই একটা প্রশ্ন আমার সাপ্লিমেন্ট রয়ে গেল, আপনার কাছে আমি আসছি। তবে হাবিবুর রহমান রাজীব, আপনার প্রশ্নটা নিয়েই আসছি। তিনজনের প্রশ্ন উত্তর দিবেন একসাথে, জবাব সেগুলো প্লিজ। রাজীব বলুন। জি, আসসালামু আলাইকুম। সাগর ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। হুম, এখানে এখানে আমি আহ, মাননীয় প্রেস সচিবের কাছে দুইটা প্রশ্ন করতে চাই। হুম, আমার, যদিও বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, সরকার বলতে গেলে ব্যর্থই। আহ, বিষয়টা অন্যরকম, একটু রাজনৈতিক বলা চলে। হুম, ছাত্রদের প্রধান দায়িত্বটা আসলে কি হওয়া উচিত, এবং তারা বর্তমানে এর কোন অবস্থায় আছে বলে আপনি মনে করেন? হুম। জি, ধন্যবাদ। ছাত্রদের দায়িত্ব কি হওয়া উচিত, এটা তো আসলে উনি, এটা রাজনৈতিক ইয়ে, উনি কতটুকু বলতে পারবেন আমি জানি না। যাই হোক, তারপর আপনি আর প্রশ্ন আর করেছেন। সাথে আমি আরেকটা জি, প্রশ্ন ধন্যবাদ। এড করতে চাই। জি, যদি না, একটা করে প্রশ্ন করেন, আরো অনেকে আছে, আমি আর বেশি। ছোট ছোট তাসিফ রাজনৈতিক প্লিজ। দল গঠনের পদ্ধতিতে যদি ব্যর্থ হয়, জি তাহলে ভবিষ্যতে রাজনীতিতে ছাত্রদের উপর জনগণের আস্থা কতটুকু থাকবে? জি, ধন্যবাদ ধন্যবাদ। আহ শৈবাই পর্যায়ে বলবেন আপনি, বলার পর আমি আবার কয়েকজন প্রশ্ন, প্লিজ। না, আপনি আপনার কোশ্চেনটা কি ছিল যেন, ভাই, সাগর ভাই? মানে আপনারা তো পশ্চিমা ধারাকে লালন করেন এবং সেটা পালনও করছেন, কিন্তু এরকম পশ্চিমা দেশে এরকম না না, আমি পরিস্থিতি বুঝেছি। পরিস্থিতি না, হ্যাঁ। একটা জিনিস হচ্ছে যে আমরা তো দেখছি যে উনার তো চেষ্টার অন্তহীন, উনি চেষ্টা করছেন। আমরা এমন হতো যে উনি চেষ্টা করছেন না, আমরা চেষ্টা করছি না, তাহলে আসলে এই প্রশ্নগুলো আসতো যে না, উনি যারা চেষ্টা করছেন না। পৃথিবীতে যারা উনি সবচেয়ে মানে উনি নিকৃষ্টতম ব্যর্থতার দায় নিয়ে যারা উনি পতিত উনি হয়। ইরেসপন্সিবল হতেন, তাহলে এই প্রশ্নগুলো উঠতো। তো ওনার চেষ্টা আমরা দেখছি, উনি প্রচুর চেষ্টা করছেন। এবং আমি বলবো যে আমরা এই যে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এই গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছেন, এবং সেই জায়গা থেকে আপনারা দেখেন আমরা কিন্তু দেশটাকে একটা স্ট্যাবিলিটির জায়গায় নিয়ে এসেছি। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটছে, আমরা মনে করি যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এটা আইসোলেটেড ঘটনা। এবং এই একটা দুইটা ঘটনাকে আবার আওয়ামী লীগের যারা চেলা চামুন্ডা, এরা দেখলাম যে এটাকে প্রচুর অনলাইনে এটাকে ইয়ে করছেন। হ্যাঁ, তো আমরা আমাদের চেষ্টার তো সত্যিকার অর্থে কমতি নেই। আর উনি, আমরা দেখছি যে উনি কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আসলে এই রেজিগনেশনের বা ওনার পদত্যাগের বিষয়টা আসলে উঠে না। যে আমি জানি না শেখ হাসিনার কি দোষ তাহলে, কারণ শেখ হাসিনা শেষ পর্যন্ত কিন্তু বলে গেছেন যে আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, চেষ্টা করছি, পরেও শেখ শেখ হাসিনা হাসিনার দোষটা হচ্ছে না, আপনি যদি এখন শেখ হাসিনার দোষটা ভুলে যান তাহলে তো খুবই মানে আমি বলছি চেষ্টার, এই চেষ্টার জায়গাটাতে আপনি বলছেন না না, চেষ্টা শেখ করে হাসিনা যাচ্ছেন। তো শেখ হাসিনা চেষ্টাটাকে যদি ম্যাস আপনি মার্ডারার জাস্টিফাই করার ছিলেন। চেষ্টা করেন যে তার না মানে না, ভালো বলতে। সাগর ভাই আমাকে একটু বলতে দেন। শেখ হাসিনা জুলাই আগস্টে আপনি ইউএন এর ভাষণ মতে, ইউএন এর রিপোর্টের মতে 1400 লোককে খুন করেছেন। শেখ হাসিনার আমলে 3000-এর মতো লোক ক্রস ফায়ারে খুন হয়েছে। শেখ হাসিনার সময় 3500 লোককে গুম করা হয়েছে, এবং আয়নাঘর, কি ভয়াবহ জায়গা, সেখানে রাখা হয়েছে। শেখ হাসিনার সময় বিএনপি, জামাত এবং অন্যান্য অপোজিশন পার্টির 60 থেকে 70 লক্ষ লোকের এগেনস্টে ফেক গায়েবী কেস দেওয়া হয়েছে।
তাদের হুম। লাইফ জীবনের মতো শেষ হয়ে গেছে। শেখ হাসিনার সময় 234 কোটি ডলার, বিলিয়ন ডলার তারা চুরি করে বাইরে নিয়ে গেছেন। তো এখন শেখ হাসিনা তো, যদি আপনি বলেন আমি 1 ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। এটা আমরা আমরাও বলতে সেক্ষেত্রে পারবো, কিন্তু কথা হলো, হ্যাঁ, আমার কথাটা ওইটা ছিল না। আমার কথাটা ছিল এই যে চেষ্টাটাই যদি আপনি মনে করেন যে একমাত্র ছাড় দেওয়ার জায়গা হওয়া উচিত, তাহলে চেষ্টা তো সবাই এই না পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি কই? আমরা হ্যাঁ। আজকেও তো দেখেন, আজকেও তো আমরা অনেক কিশোর গ্যাং এর অনেককে অ্যারেস্ট করলাম। আমাদের চেষ্টা, না মানে আমার কথা স্বরাষ্ট্র হচ্ছে যে উপদেষ্টার আপনার যদি চেষ্টাটাকে দেখতেন আপনি যে না মনে আমি করেন যে কিছুই হ্যাঁ। করছি না, আমি হাত পা গুটিয়ে বসে আছি, তাহলে আপনি আমাকে বলতে পারতেন। আমরা জি তো হাত পা গুটিয়ে বসে নেই। জি, জনাব তাসিন সাকিব বলুন। আসসালামু আলাইকুম ভাই। কোথা থেকে বলছেন? জি, আমি হচ্ছে কি হবিগঞ্জ থেকে বলছি, সিলেট হবিগঞ্জ। তো আমার প্রশ্ন হচ্ছে কি যে আহ, আহ, প্রেস সচিব স্যারের কাছে যে আমাদের যে সরকারের বড় বড় অফিসাররা আছে বা পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, ওনারা কি স্যারদের কথা শুনছে না নাকি যে দেশের এই অবস্থা? মানে আমি একজন বিএনপি কর্মী, তারপর একটা কথা কি যে মধ্যে মানুষের মধ্যে এখন এমন একটা অবস্থা শুরু হয়েছে, মানে মানুষ আর কয়দিন পরে বলবে যে আগে শেখ হাসিনাই ভালো ছিল। আইন শৃঙ্খলা ব্যবস্থা কেন ঠিক করা যাচ্ছে না স্যারের কাছে এই প্রশ্নটা? কারণ কি, পুলিশ যদি আপনাদের কথা না শুনে আপনারা নতুন পুলিশ আনুন, বা যারা অবসরে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিন, কিন্তু এইভাবে যদি চলে আর কয়দিন পরে মানুষ বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল। জি আহ, জি তবে এই পর্যায়ে, যে কারণ এটা একটা নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে, এই পরিস্থিতি আলোকে আসলে এমন একটা চিত্র তৈরি করার চেষ্টা হচ্ছে মনে হচ্ছে অনেকের কাছে যে এটা আগে 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 এই ভালো পুরো ছিল। বিষয়টার পিছনে লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে, এবং অনলাইনে যেই ধরনের ন্যারেটিভ ওরা তৈরি করছে, যেই ধরনের হাসিনাকে, হাসিনার প্রতি সবাই যাতে সিম্প্যাথি আসে, সেই হুম। সিম্প্যাথি উৎপাদন করার জন্য তারা কেয়ারফুল এটা করছে। এখন দেখেন আপনি, শেখ হাসিনার সময় তো আমরা দেখেছি কিভাবে মবরা গিয়ে একটা স্কুলের সামনে একটা বাচ্চা মেয়ের মাকে পিটিয়ে মেরে ফেলেছে, আপনার মনে আছে কিনা? স্কুলের সামনে। হুম। তারপরে আপনার হাজার হাজার এই সমস্ত ঘটনা, আপনি বিশ্বজিৎকে কিভাবে মারা হয়েছে, আবরার ফায়াজকে আপনি কিভাবে আপনি ধরেন 20টা বুয়েটের ছেলে মিলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তা আমরা তো এগুলো দেখেছি। আমাদের চেষ্টাটা আছে, আমরা এটা করছি, কিন্তু আমরা সবাইকে এই সাথে আবেদনও করি যে আপনারা শেখ হাসিনা যে এই ধরনের ট্র্যাপে আপনাদেরকে পা দিতে বলছে, ওইটায় পা দিবেন না। তারা, হুম। আওয়ামী লীগের যারা দোসর, তারা সব সময় চাচ্ছে যে তাদেরকে সিম্প্যাথি উৎপন্ন, তারা বারবার এগুলো জিনিস ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে। একটা দুইটা ঘটনা, তিনটা চারটা পাঁচটা ঘটনাকে তারা, আইসোলেটেড ঘটনাকে খুবই আহ, আহ, আমি বলবো যে হা- বেশি করে ফোকাস করছে অনলাইনে, এটা বারবার মানে শেয়ার এখনকার করছে। ঘটনাগুলি যা ঘটছে, এটা কি আগেই ভালো ছিলামের একটা অর্গানাইজড না, ঘটনাগুলি আপনি বলতে যাচ্ছেন সুবিধা? না, আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট করছি, আমরা দেখছি যে এটার পিছনে কারা কারা, এগুলোর মধ্যে ইন্ধন আছে কিনা। বাট অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং যেগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যেগুলো ধর্ষণ বা খুনের ঘটনা হচ্ছে, সেগুলো তো অবশ্যই আমরা যারাই করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। জি, আমরা ডেফিনেটলি জিরো টলারেন্সের কি বলে এটাকে, কতটুকু দৃশ্য আমরা অবশ্যই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখতে পাবো। এরপর অবশ্যই আপনার কথাগুলি আবারও আবারও শহীদুল আলম, আপনি কিন্তু আপনি খুবই চমৎকার মানুষ। আপনার প্রতি আমার ভালো লাগে সবচেয়ে বেশি, আপনি সাংবাদিক হিসেবে এবং আমি আপনার একজন ক্ষুদ্র ফলোয়ার হিসেবে আমি বলতে পারি যে আপনি যে কোনো প্রশ্নকেই খুব স্বাভাবিকভাবে এটা আপনার আপনার ভেরি নাইস অফ ইউ। কিন্তু মানুষ ফলাফল চায়, কারণ মানুষ অলরেডি বলেছে, আপনি যখন এসেছিলেন তখনকার কথা আর এখনকার কথার মধ্যে কিন্তু তুলনা অলরেডি করে ফেলেছে, আপনি দেখেছেন। মানুষ কিন্তু এখন আর এগুলি ভুলে যায় না। আপনারা যেসব কথাগুলি বলেন, এগুলি কতটুকু বাস্তবায়ন করছেন, মানুষ কিন্তু এখন রেকর্ডেড থাকে সবকিছু, এগুলিকে মানুষ দেখে, উপলব্ধি করে এবং এগুলোর উপর বিচার করে মানুষ। না সেই না, জায়গায় এটা এটা তো আমরা চাই যে সবাই, আমরা যে কথাগুলো বলছি সেটা সবাই যেন, মানে অবশ্যই তারা দেখবেন আমাদের আমাদের আমরা কি মিথ্যা বলছি কারণ কিনা আপনাকে আমাদের মনে মধ্যে। রাখতে, আপনারা কিন্তু কোনো দল বা কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি দেশ পরিচালনা, আপনারা আপনাদের কিন্তু সবাই বসিয়েছে। সুতরাং সবার আদরের সন্তান আপনারা। এখন আদরের সন্তান যদি অন্যায় করে বা ওর বিপথে যায়, সবাই কিন্তু অধিকার আছে আপনাদেরকে, কেন তুমি এটা করবা, সবাই। সুতরাং সেখানে আপনারা কিন্তু সবার কাছে জবাব দিয়ে করতে হবে। আমরা সবার সহযোগিতা চাই, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন।
আমরা যাতে সত্যিকার অর্থে ওনারা যে এক্সপেকটেশনটা চাচ্ছেন আমাদের কাছ থেকে, যে যে আশাটা করছেন যে আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব দ্রুত যাতে উন্নতি করতে পারি, সেটা আমরা আমরা সাগর ভাই আপনাদের কিছু বলতে সবার চাচ্ছিলাম। পুরো সমস্ত আজকে মানুষের আপনি কাছে আমরা জি সহযোগিতা চাচ্ছি। জি নাফিজুর রহমান বলুন। জি নাফিজুর। ধন্যবাদ সাগর ভাই। আমি একজন সাবেক মিডিয়া কর্মী, আসলে 6 বছর রেডিওতে কাজ করেছিলাম। আমি রাজশাহী থেকে বলছি। হুম সেই সুবাদে আমি বাংলাদেশ আহ, নিজেকে আজকে উন্মুক্ত করি। আমার মনে হুম হয় বলার সময়, আমি গোয়েন্দা বাহিনীর মিডিয়া সেলে কাজ করেছি দীর্ঘ 2 বছর, আচ্ছা। হুম। এবং 6টা ডিস্ট্রিক্ট আমার নিয়ন্ত্রণে ছিল। এটা কি শেখ তো হাসিনার আমল? জি জি জি, 2018 সালের নির্বাচনের আগে আমরা অ্যাপয়েন্টেড হই। আমরা আসলে জানতাম না আচ্ছা। আমাদেরকে কি কাজে অ্যাপয়েন্ট করা হচ্ছে। হুম এবং আমাদেরকে বিশেষ একটা অফিস দেওয়া হয়, যেটা কিনা রাজশাহী শহরের একেবারে প্রাণ কেন্দ্রে। হুম সেটা বিগত আমাদের যিনি সিটি মেয়র ছিলেন, তার বাসার সামনের বাসাটা ছিল আমাদের অফিস। হুম এবং এটা ডিরেক্টলি আমাদের গোয়েন্দা বাহিনী দ্বারা প্রতিনিয়ত আমাদেরকে নিয়ন্ত্রিত করা হতো, এবং G1 G2 যারা ছিলেন, এরা আমাদেরকে ডিরেক্টলি আমাদের রিপোর্টিং বস ছিলেন। হুম তারা যে সকল পেজ এবং যে সকল ইনফরমেশন নিয়ে কাজ করতেন, তারা স্টিল নাও সে সকল পেজ মেনটেন করছেন। এবং হুম সেখানে দেশ বিরোধী বা হাসিনার পক্ষের ইনফরমেশন গুলো দিয়ে এখনো নিউজ হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি সেগুলো ফলো করি এখনো। হুম আমি যাই হোক, নির্বাচন হবার পরে, 2018 নির্বাচন হওয়ার পর আমি পরের দিন অফিস থেকে বের হয়ে যাই। হুম কারণ G2 আমাকে, G1 যিনি ছিলেন, যে ধরনের কাজ করতে বলেন, আমার ইথিক্সের সাথে এটা যাচ্ছিল না। তার সাথে আমার কনফ্লিক্ট হয়ে যায়। আমি পরের দিনই অফিস থেকে বের হয়ে যাই। আমার মনে হচ্ছিল যে আমি দেশের সাথে গাদ্দারি করছি। তো সেই জায়গা থেকে আমি শফিকুল স্যারকে আসলে আমার তরফ থেকে একটা অ্যাডভাইস দিতে চাই, যে আমার দেশের গোয়েন্দা বাহিনী কাজ করছে না। তারা আপনার টেবিলে গিয়ে আপনার সঙ্গে ভালো ভালো কথা বলছেন, হ্যাঁ কাজ করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, পুলিশের রুট লেভেল পর্যন্ত, আমি একটা অফিসে বর্তমানে চাকরি করি, সেখানে প্রতিদিন এখানে পুলিশ আসেন আমার অফিসে পাহারা দেওয়ার জন্য। যারা রাজশাহীর লোকাল, তারা আমাকে খুব ভালো করে চেনেন। এটা একটা বিদেশি বিদেশি অফিস, সেই কারণে পুলিশ প্রতিদিন প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের এখানে আসেন। তো মাঝে হুম মাঝে এখানে লোকাল যারা পুলিশ রয়েছেন, তাদের সাথে আমার কথা হয়। হুম এবং তাদের যেটা বক্তব্য, রুট লেভেলের পুলিশের যেটা বক্তব্য, দে আর সাপোর্টিং আওয়ামী লীগ। তাই নাকি? দে আর সাপোর্টিং আওয়ামী লীগ। কারা, তাদের পরিচয় কি? তারা পুলিশে রয়েছে, যেমন বগুড়া রেঞ্জের পুলিশ আমার এখানে আসে প্রতিনিয়ত। আমি এখন বর্তমানে বগুড়াতে অফিসে রয়েছি, বগুড়া ব্রাঞ্চে। আমি আসলে বলি, আমি ইন্ডিয়ার একটা অফিসে কাজ করি। তো হুম এখানে তারা প্রতিনিয়ত আসে, এবং তাদের সাথে মাঝে মাঝে, যেহেতু আমি এখানকার সুপারভাইজার, আমার হুম সাথে তাদের প্রতিনিয়ত কথা হয়। তারা আমাকে রিপোর্ট করে আসে প্রতিদিন। হুম এবং কথার এক পর্যায়ে সবার সাথেই আসলে, যেহেতু আমি মিডিয়াতে ছিলাম, সবার সাথেই কথাবার্তা বলতে হয়, এবং তাদের আসলে হাবভাব গুলো বোঝার চেষ্টা করি, এবং কথায় কথায় তারা খুব বলে ফেলে কথাগুলো, যে এর হুম আগে সরকারটাই ভালো ছিল, বর্তমান সরকার যা যা করছে এটা আসলে কিছুই না। তারা চাচ্ছে যে না, আগে সরকারের ফেরত আসুক। তো এই জায়গা আচ্ছা। থেকে আমার মনে হয়, বর্তমান সরকার যেহেতু স্পেশাল ক্যাটাগরির একটা সরকার, ইটস এন স্পেশাল সরকার। গতানুগতিক যে 15 বছরের যে বাহিনী তৈরি করা হয়েছিল, এবং হুম সেই সাথে আমাদের যে ইন্টেলিজেন্সি তৈরি করা হয়েছিল, হুম দে আর ফুললি কারাপ্টেড, 100% কারাপ্টেড। ওকে। দেয়ার ইজ নো ডাউট, দে আর 100% কারাপ্টেড। এই বাহিনী, এই ইন্টেলিজেন্সি দিয়ে আপনি প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং করতে পারবেন না। দে আর এগেনস্ট দিস গভর্নমেন্ট। ওকে, খুবই খুবই শফিকুল ইসলাম আলম স্যার যে কথাগুলো বলছেন, ওনাদের আন্তরিক চেষ্টার কোনো অভাব নেই। আই হ্যাভ নো ডাউট তারা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার ফলটা তখনই আসবে যখন রুট লেভেলে যারা মানে ইমপ্ল্যান্ট রয়েছে, তারা যখন কাজগুলো করবেন। দে আর ডুইং নাথিং, তারা বসে আছেন। একজন পুলিশ অফিসারকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি অন দ্য স্পটে যাচ্ছেন, হুম তিনি ওখানে গিয়ে বসে থাকেন, কিছু করেন না। ভেরি। একজন ট্রাফিক সার্জেন্টকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছেন, উনি ওখানে গিয়ে পান চিবোচ্ছেন। জাস্ট স্ট্যান্ডিং, দে আর ডুইং নাথিং। হুম আমি বাধ্য হয়ে কিছুদিন আগে, এখানে সাত মাথা নামে একটা জায়গা রয়েছে, হুম গাড়ি নিয়ন্ত্রণ করতে হয়েছে আমাকে নিজে। আমি গাড়ি থেকে নেমে গিয়ে, জ্যাম বেঁধে গিয়েছিল, আমি নিজে গিয়ে সেখানে জ্যাম আটকালাম। পুলিশ দাঁড়িয়ে আছে, মানে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট যারা রয়েছে, দে স্ট্যান্ডিং টিল নাও। আমি তাদেরকে বললাম, স্যার আপনারা এগুলো দেখছেন না কেন? তারা কোনো কথা বলেন না। এগুলো কেন মনিটরিং হচ্ছে না? আপনারা পারবেন না? আমার মনে হয় না সরকার এটা মনিটরিং করতে পারবে। কারণ আমাদের 100% পুলিশ এবং 100% যে ইন্টেলিজেন্সি ব্যুরোগুলো রয়েছে, দ্যাট ফুললি কারাপ্টেড। এটার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা নিতে হবে।
বিকল্প ব্যবস্থা যেহেতু হার্ট অপারেশন, বাইপাস হার্ট অপারেশন করার জন্য আমাকে বাইপাস রক্তের সঞ্চালন কিন্তু করতে হয়। ইটস নট পার্মানেন্ট, ইটস এন টেম্পোরারি সলিউশন। আমার মনে হয় আমাদের বাংলাদেশের এখন হার্ট সার্জারি হচ্ছে, এটার জন্য আহ, একটা বিকল্প রক্ত সঞ্চালন ব্যবস্থা করা উচিত ফর দ্য টাইম অফ পিরিয়ড, স্বল্প সময়ের জন্য। আমাদের বাংলাদেশে বিকল্প অনেকগুলো প্যারামিলিটারি ফোর্স রয়েছে, বিএনসিসি রয়েছে, স্কাউট রয়েছে, দে আর ফুললি অ্যাবল্ড, তারা কিন্তু তাদেরকে কন্ট্রোল করা সম্ভব। থেকে বলে আসছে এই প্রস্তাবটি আপনি যেটা দিচ্ছেন, এই শুরু থেকেই এই প্রস্তাবটি বারবার বিভিন্ন মহল থেকে দেওয়া হয়েছে, সরকার কোনোভাবেই শুনেনি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে তথ্যগুলো দিয়েছেন নাফিসুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এবং বাস্তব চিত্র আপনি তুলে ধরেছেন যে পুলিশ কেন কাজ করছে না এবং পুলিশের দায়িত্ব পাওয়ার পর পুলিশের কি ভূমিকা মাঠ পর্যায়ে, সেটি আপনি একদম স্পষ্টভাবে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা এই প্রতিক্রিয়ার বা এই স্টেটমেন্টের প্রতিক্রিয়া আপনারা আপনাদের জায়গা থেকে দিবেন। আমি জনাব শফিকুর রহমান, আপনার প্রশ্নটা নিয়ে এরপর জনাব শফিকুর রহমান আপনার কাছে আসছি। শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। হুম। ধন্যবাদ সাগর ভাইকে। তো আমি মূলত যেটা মন্তব্য করতে চাচ্ছি, যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা পরিকল্পিতভাবে চতুর্দিক থেকে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে বলে আমি মনে করতেছি। এর যেমন একটা একটা সাইড সম্মানিত মেহমান বললেন যে আহ, সন্ত্রাসী দমনে বা এই জাতীয় বিষয়ে তারা জিরো টলারেন্স, কিন্তু তারা জানে না তাদের নাকের ডগার উপর দিয়ে 700-রও উপরে যে সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়েছে, এটা তারা জানে না। 2 নম্বর বিষয় আছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি মনে করি এটা বাস্তবতার আলোকে বলতেছি, কোনো দল মতের উপর নির্ভর করে বলতেছি না, বাস্তবতার আলোকে বলতেছি। বিএনপি যে হারে একের পর এক, বিএনপি অসংখ্য নেতাকর্মীরা যে হারে একের পর এক আইন শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যেভাবে দাঙ্গা হাঙ্গামা শুরু করছে, এতে আমার মনে হয় পরিকল্পনা আছে এটা যাতে বর্তমান সরকার দ্রুত নির্বাচন দেয়, এটা একটা দিক হতে পারে। আরেকটা হচ্ছে বিগত সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত যত প্রশাসনিক কর্মকর্তা আছে, এরা অধিকাংশই গত সরকারের আমলের নিয়োগ প্রাপ্ত। তো এরা চাইবেই, স্বভাবতই চাইবে যে তারা এখন আপার অপেক্ষায় বসে আছে মনে হয় যে আপা আসবে আসবে। এখানে সরকার এখনো পর্যন্ত পরিবর্তন করবার বা তেমন কোনো ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে না। এর আগে এর আগের প্রশ্নকর্তা বলেছেন জনাব ইউসুফ, বলুন শেষ প্রশ্নকর্তার প্রশ্ন নিয়ে একবারে আসছি। ভাই প্লিজ একটা মিনিট সাগর ভাই, না শেষ করতে হবে। হ্যাঁ একটা মিনিট। তো আমি মনে করি বর্তমান সরকার এবং দায়িত্বরত সকল যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধানের দায়িত্বে আছে, তাদের এই ব্যাপারটা দ্রুত, যে কোনো বিষয় দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা এবং দ্রুত রায় রায় দিয়ে দেয়া। অন্যথায় জনগণ যদি আইন হাতে তুলে নেয় তাহলে মানে অবস্থা আরো ভয়াবহ দিকে যাবে। তো আশা রাখি যে এই বিষয়গুলো নজরে নিবে বর্তমান সরকার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, থেকে শেয়ার করবেন, শেয়ার করলে অন্যরা দেখতে পাবে এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আশা করি আমরা সরকারের মনোভাব আমরা জনাব শফিকুল আলমের পক্ষ থেকে পাচ্ছি এবং কি করণীয়, সরকারের কি করণীয়, আশা করি আমাদের এই পরামর্শগুলো জনাব শফিকুল আলম তার জায়গা থেকে সরকারকে ওরকম ভাবে হয়তো পরিচালিত করবার জন্য তার পরামর্শ দিতে পারবেন তিনি তার জায়গা থেকে। জনাব ইউসুফের কথা শুনে আমি তুরন্ত ভাবে আপনার কাছে আসি শফিকুল আলম, এরপরে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। জনাব ইউসুফ বলুন, কথা বলছেন। জি, আসসালামু আলাইকুম। আমি কিশোরগঞ্জ থেকে বলতেছিলাম। তো আমি যে কথাগুলো বলতাম সেটা নাফিসুর ভাই অলরেডি বলে দিয়েছে সবই। তা আমি স্যাররে একটা জিনিস রিকোয়েস্ট করব যে প্রশাসন যেন দ্রুত চেঞ্জ হয় এবং রুট লেভেল থেকে যেন চেঞ্জ হয়, তাছাড়া কিন্তু আমাদের পক্ষে এই দেশ কিন্তু কন্ট্রোল করা আমার মনে হয় সম্ভব হবে না। এটা আপনারা একটু দেখবেন যাতে প্রশাসন যাতে চেঞ্জ হয়। ধন্যবাদ। আর পরিবর্তন না হলে জনাব শফিকুল আলম, আমি আরেকটা ঠিক আছে, এটা নিয়ে যাই জনাব ইউসুফ। জনাব শফিকুল আলমের কাছে অনেক অনেক লম্বা হয়ে গেছে, আমরা শেষ করতে চাই। না, আমি নাফিসুর রহমান ভাই বা এবং উনি প্রথম এই যে লাস্ট ইউসুফ ভাই যেটা বললেন, আমরা এটা নোট নিলাম। আমরা অবশ্যই এগুলো নিয়ে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, তাদের কাছে, কাউন্সিল অফ অ্যাডভাইজারের কাছে আমি এই অবজারভেশন গুলো বলবো। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে ইচ্ছা করলেই সরকার তো নিয়ম নীতি মেনে চলে। সরকার কিন্তু ইচ্ছা করলেও যে একজনকে আপনারা ভাবছেন যে একে স্যাক করা বা যাকে টার্মিনেট করা, ইচ্ছা করলে কিন্তু খুব দ্রুত টার্মিনেট করতে পারা যায় না। এই জন্য পারা যায় না, সেটা হচ্ছে যে আপনার আমাদের তো নিয়ম নীতি দিয়ে তো আমাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং এই নিয়ম নীতি বাংলাদেশের মানুষ কিন্তু 15 বছরের থাকা একটা সরকারকে এলিমিনেট করেছে কোনো আইনবিহীন।
সংবিধানের বাইরে গিয়ে। না, সুতরাং সেটা ওরকম একটা একটা পপুলার, এটা পরিবর্তিত একটা সরকারের দায়িত্বে এটা আছেন কিন্তু এটা আপনারা। এটা ম্যাচ অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু আপনি যদি এখন বলেন যে না এই লোকটার এগেনস্টে আমি অ্যাকশন নিব, সে কিন্তু কোর্টে যেতে পারে, সে বলতে পারে যে না আমাকে অন্যায়ভাবে অপসারণ করানো হয়েছে। তো আমাদের তো এগুলো সত্যি কথা যাচাই বাছাই করে কারো এগেনস্টে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটাকে প্রমাণ করে তারপরে আমরা একটা তার এগেনস্টে আমরা ব্যবস্থা নিতে পারি। এর বাইরে এই যে ফলে যেটা হচ্ছে যে আপনি যেই আশা করছেন যে এরা কেন একদিনে এত লোকের কেন টার্মিনেট করে না, বা একদিনে এত লোকের এগেনস্টে কেন অ্যাকশন নেয় না, এটা আসলে সত্যিকার অর্থে আপনি যদি গভর্নমেন্টে আসেন অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না। ইভেন প্রাইভেট কোম্পানির লোকগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে পারে না। এটা তো এমন না যে এটা একটা গার্মেন্ট ফ্যাক্টরি অনেক ক্ষেত্রে খুব দ্রুত লে অফ করে, সেরকম তো হয় না। এটা এখানে আইনের উপর দিয়ে আমরা চলি, আইন এবং বিধি মোতাবেক আমরা চলি। এবং বিধি মোতাবেক করতে গেলে ওনারা যে এক্সপেকটেশনটা করছেন যে না এই তারা দেখছেন, যেটা নাফিসুর রহমান ভাই বললেন, ইউসুফ বললেন, অনেকে বললেন, সেই অনুযায়ী আমরা যে এগুলো ব্যাপারে ওয়াকিবহাল না তা না, আমরা অনেক কিছুই দেখছি। বাট আমরা যেগুলো যাদের এগেনস্টে সুনির্দিষ্ট অভিযোগ পাচ্ছি তাদের এগেনস্টে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। হুম, জি। এখন আর কিছু তেমন আমার কোনো জায়গা থেকে বলার নাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন জনাব শফিকুল আলমের কথা। শফিকুল আলম, এখন জনগণকে আপনি শেষ কি কথা বলতে চাচ্ছেন? জনগণ রাতে ঘুমাতে পারে না, কারণ হলো না আমরা তো একজন চেষ্টা আওয়ামী লীগের নেতাও বলেছেন যে আমরা দিনের বেলা হাঁটতে পারবো না, সেখানে আমরা রাতে কাউকে ঘুমাতে দিব না। না, আমরা দেখছি যে এই এই পুরো বিষয়টার কারো ইন্ধন আছে কিনা, কেউ এখানে কোনো ধরনের সংকট তৈরি করার চেষ্টা করছেন কিনা, ক্যাওটিক সিচুয়েশন আমরা সবগুলোই দেখছি। এবং আমরা আজকে তো দেখেছেন যে আমরা জানিয়েছি, আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার জানিয়েছেন যে আমরা প্যাট্রোলিং শুরু হচ্ছে, চেকপোস্ট আমরা দিচ্ছি, এবং প্রত্যেকটা বাহিনীকে বলা হয়েছে যে তারা যাতে এই প্যাট্রোলিংটা স্টেপ আপ করে, বাড়িয়ে দেয়, যাতে জনজীবনে স্বস্তি ফিরে আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বেটার হয়। আমাদের চেষ্টাটা আছে, আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আর আমরা সবাইকে বলবো কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের মতো যাতে চলতে দেওয়া হয়। এবং আমরা চাই একটা রুল বেস সোসাইটি, রুল অফ ল এখানে স্ট্যাবলিশ হোক এবং প্রত্যেকটা লোকের হিউম্যান রাইটস এখানে আপহোল্ড থাকুক। জি, প্রিয় দর্শক, আপনারা দর্শক আলোচনা শুনেছেন, সাইফুল সাগরের প্রশ্ন অনেকগুলো করেছেন, কিন্তু প্রশ্নগুলোর উত্তর তিনি ভালোভাবে দিতে পারেন নাই। তিনি খালি এই করেছেন, কিন্তু আসলে তাদের দুর্বলতা আছে, এই জন্য এরকম হয়েছে। আর আগের আচরণের মধ্যে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা দায় সারা কথা বলছেন, তারা বলছেন পরিস্থিতি ঠিক, কিন্তু আসলে মূলত পরিস্থিতি একেবারেই ঠিক না। রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, দর্শন হচ্ছে, মানে যা ইচ্ছা তাই কিছু হচ্ছে, কোনো কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে তারা বলতেছে লাইভে এসে যে আমরা সবকিছু স্বাভাবিক করতে পেরেছি। আসলে প্রকৃতিপক্ষে কি স্বাভাবিক আছে? আমরা তো প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা রাত যে মানুষ কাটাচ্ছে ঢাকা শহরের ভিতরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। তো এভাবে তো কোনো দেশ চলতে পারে না। এই জন্য সরকারের উচিত হবে দ্রুত কোনো জরুরি পদক্ষেপ নেওয়া। সেনা শাসন আমরা চাই না, আমরা এই সরকারের অধীনেই আমরা দেশের শান্ত পরিস্থিতি দেখতে চাই।